আমার নাম সজল। আমি পেশায় একজন রাজমিস্ত্রি। কাজ শেষ করে বাড়ি ফিরতে প্রায় সবসময়ই অনেক রাত হয়ে যায়। আজ থেকে ঠিক 7 দিন আগের ঘটনা। এই বাঁশঝাড়ের সামনে আমার সাথে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন বড় বিল্ডিংয়ের ছাদে কাজ ছিল, তাই কাজ শেষ করতে প্রায় রাত 10টা বেজে গেল। তারপরে আবার সবার দিনের টাকা বুঝে দিয়ে আসলাম মন্টু ভাইয়ের চায়ের দোকানে। প্রতিদিন এখানে এসে 1 কাপ চা না খেলে আমার দিনটাই পরিপূর্ণ হয় না। মন্টু ভাই, 1 কাপ চা দাও তো, মাথাটা ভীষণ ধরেছে আজ, কাজের এত চাপ। কিরে সজল, আজ এত রাত হলো যে? আর বলো না, কাল ছাদ ঢালাই করতে হবে, রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে, তাই দেরি হয়ে গেল। তার মধ্যে সারাদিন এত রোদে যে গরম, ঠিক মতো কাজও করা যায়নি। এই নে তো চা। তবে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা মেঘলা। ঠিকই বলেছ। চাটা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, এমনিতেই আবার অনেক রাত হয়ে গিয়েছে। এই সেরেছে, এখন বাড়ি যাব কি করে? আরে এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, মনে হয় বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। ঠিকই বলেছো তুমি। তাছাড়া এত রাতে গা বিছিয়ে বাড়ি ফিরলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়ব। মন্টু ভাইয়ের দোকানে প্রায় আধ ঘন্টা বসে থাকার পরে বৃষ্টি একটু থামল। তারপরে আমি মন্টু ভাইকে বিদায় জানিয়ে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হলাম। তখন বাজে রাত প্রায় 11:30। যদিও আমার প্রায় মাঝে মধ্যেই ফিরতে এমন রাত হয়, কিন্তু আজ বৃষ্টির জন্য আমার গ্রামের রাস্তা, তাই আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরে চারপাশ থেকে শুধু ঝিঝি পোকা আর বাঙ্গের ডাক ছাড়া কিছুই কানে আসছে না। হঠাৎ আমার পিছনে কুকুর ডেকে উঠল। বরাবরই আমি রাতে অন্তত কুকুরকে ভীষণ ভয় পাই। অন্ধকারে মাঝে মধ্যেই তেমন ভালো কিছুই চোখে দেখা যাচ্ছিল না। তারপরও আমি চেঁচিয়ে উঠে বললাম, এই হুশ, যা যা হুশ। খেয়াল করলাম আর কোনো কিছুরই আওয়াজ নেই। আমি আবার সাইকেলটি চালিয়ে যেতে শুরু করলাম। আমার বাড়ি যাবার পথে বিশাল এক বাঁশঝাড় পেরোতে হতো। আমি যখন সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসি, তখন হঠাৎ করেই ভীষণ বাতাস শুরু হলো। বাতাসে যেন বাঁশঝাড় দুমড়ে মুচড়ে পড়ছে। আমি ভয়ে সাইকেল থামিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আবার বাতাস একদম থেমে গেল। বিষয়টি আমার কাছে সুবিধার মনে হলো না, কারণ আমি গ্রামের মানুষ, তাই জীবনে ভূত না দেখলেও এগুলো যে আছে সেটা আমি বিশ্বাস করি। আমি আবার চিন্তা করলাম যত দ্রুত সম্ভব সাইকেল চালিয়ে বাড়িতে ফিরব। কিন্তু ঠিক সেই সময় বাঁশঝাড়ের ভেতর থেকে এক মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। আমার ভেতরে আরো ভয় করতে লাগলো, কারণ এত রাতে তো কোনো মেয়ে বাঁশঝাড়ের মধ্যে কান্নাকাটি করতে পারে না। এটা নিশ্চয়ই অন্য কিছু। আমার সাথে আজ ভয়ানক কিছু হতে চলেছে। এটা ভেবেই আমি দ্রুত সাইকেল চালাতে লাগলাম। কিন্তু সেদিন আসলে আমার বাঁচার কোনো উপায়ই ছিল না।
আমি কোনো রকমে বারঝাড়টি পার হতেই দেখি আমার সামনে রাস্তায় একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ পড়ে আছে। এবার আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পেছনে ফিরে যাব নাকি সামনে ওই লাশটিকে পার করে বাড়িতে যাব, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করি একটি বড় গাড়ি সামনে হেডলাইট জ্বালিয়ে জোরে হর্ন দিতে দিতে অনেক দ্রুত বেগে আমার দিকে এগিয়ে আসছে। আমি কোনো কিছু ভেবে ওঠার আগেই গাড়িটি আমার উপর দিয়ে চলে গেল। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো আমার কিছুই হয়নি, আর গাড়িটিও সামনে গিয়ে অন্ধকারের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। আমি আর এক মুহূর্ত নিজেকে সামলে রাখতে পারলাম না, সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর আমার আর কোনো কিছুই মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি। আমার পাশে আমার স্ত্রী বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে সে বলল, কি গো, এখন কি তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? ভোরবেলা ইমাম সাহেব তোমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছে। আরে তেমন কিছুই না, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তো, তাই হঠাৎ মাথাটা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। আমি মিতুকে কিছুই বলি না, মেয়ে মানুষ, এসব শুনলে হয়তো ভয় পাবে। এরপরে টানা 3 দিন আমার গায়ে ভীষণ জ্বর। তিন দিন পরে জ্বর ভালো হলে আমি আবার কাজে ফিরে যাই। কিন্তু এখন আর রাত করে বাড়ি ফিরি না, মাগরিবের আজানের পরপরই বাড়িতে ফিরে আসি। এখনো আমার বাঁশঝাড়ের কাছে গেলেও ভীষণ ভয় করে। সেদিন হতো আমার সাথে। যাই হোক, সেদিন আমি জীবনের প্রথম ভূত কি জিনিস সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। অনেক দিন আগের কথা, সাগর পাড়ের জেলে পাড়াতে বাস করত সুরজ জেলের পরিবার। মেয়ে ঝিনুক আর বিধবা বোন কমলাকে নিয়েই সুরজ জেলের পরিবার। সুরজ জেলে মস্ত বড় এক মাছ নিয়ে এলো ঘরে। ঝিনুক মা, ও ঝিনুক মা, কোথায় রে মা? ভাইজান, দাও মাছটা দাও। জিনুক কুয়োর পাড়ে নাইতে গেছে, তুমিও ডুব দিয়ে এসো। ভাত হয়ে গেছে, মাছটা কেটে ঝাল করে দিচ্ছি। জেলের মেয়ে সাগরে বড় হলো, নাম দিলাম ঝিনুক, যাতে সারাক্ষণ সাগরে ভাসতে পারে, অথচ মেয়ে আমার জলরেই ধরায়। ভাইজান, থাক না সেসব কথা, তুমি যাও আগে ডুব দিয়ে আসো। মেয়ে ফিরলে তো গল্পে জুড়ি নিয়ে বসবা। যাও, বেলা যায়। কমলা মাছটা কাটবে বলে হাতে নেয়। ওদিকে গোছল সেরে শুকনো মুখে ঘরে ফেরে ঝিনুক। ওর চোখ মুখ দেখে মনে হয় ও ভীষণ ভয় পেয়েছে। জিনুক মা,
এসেছিস? কি রে, তোর মুখটা এমন শুকনো কেন? ফুফুজান, তুমি যে জল পিশাচের গল্প বলো তা কি সত্যি নাকি নিছক গল্প? কেন, কি হয়েছে ঝিনুক মা? ঝিনুক কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার হাত পা যেন হিম হয়ে যাচ্ছে। বাজান, বাজান কখন এলো? ওরে আমার আলালের ঘরে দুলালি, হ্যাঁ, মাছ দেখি মেয়ের মন ভালো হয়ে গেল। যা, আসন পাত, আমি খেতে দিচ্ছি। খাবার খেয়ে বারান্দায় বসলো সুরুজ জেলে। কমলা তখন পান নিয়ে এলো। ভাইজান, আপনার পান। এত ভালো মাছের ঝোল খেয়ে মনটা বড্ড পান পান করছিল। দে বোন দে। ভাবছি সামনের বার ফেরার সময় তোর জন্য একটা শাড়ি নিয়ে আসবো। আর কি কি লাগবে বলছেনি? বিধবা মানুষের এত চাওয়া পাওয়া ভালো নয় ভাইজান। একটা সাদা থানি ঠেট। কাল সোনু ঘটক এসেছিল। মহাজনের সেলির জন্য ওরা জিনুককে চায়। মেরে কেটে গাঙ্গের জলে ভাসিয়ে দেব, তবু ওই দোজকের আগুনে আমার মেয়েকে আমি তিলে তিলে মরতে দেখতে পারি না। এসব কথা যেন আর আমি না শুনি কমলা। আজ রাতে আবার আমার ট্রলারে যেতে হবে, ফিরবো 2 দিন বাদে। আজই তো এলেন ভাইজান, একটু বিশ্রাম না দিলে কি শরীর টিকবে? হাতে কিছু টাকা আছে, আর কিছু টাকা জমিয়ে তোকে আর জিনুককে, এই 2 জনকে নিয়ে আমরা দূরের কোনো গ্রামে চলে যাব। এখানে আর থাকবো না। ওই মহাজন আমাদের শান্তিতে বাঁচতে দিবে না, আর না মাছগুলোর ন্যায্য দাম পাবো। ওই জল পিশাচের চেয়েও খারাপ। মেয়ে বড় হচ্ছে ভাইজান, খারাপ লোকেরা চিরকাল সকলের খারাপই চেয়ে এসেছে। আমি আমার জীবনের মতো জীবন জিনুককে কিছুতেই পেতে দিব না। আহ বোন, সেসব কথা থাক না। থাকবে কেন ভাইজান? বিয়ের রাতে বিধবা হয়েছি, সমাজের লোকের হাজার কথা আর গঞ্জনা সহ্য করে বেঁচে আছি শুধু তোমার আর জিনুকের জন্য। মাঝে মাঝে ইচ্ছা করে জল পিশাচ কতজনকে নিয়ে যায়, আমাকে কেন নেয় না? ওখানেও কি বিধবা মানে অসুচি? বোন বোন শুন, থাম এবার। ভাইয়ের সংসারে অভাব আছে ঠিকই, তাই ভালোবাসার তো কমতি নাই। বল, যা খাবার বার, আমি 2টো মুখে দিয়েই বেরোবো। রাতে একটা জাল হাতে সুরুজ মিয়া এলো ঝিনুকের কাছে। ঝিনুক তখন মালা গাচ্ছিল। মা ঝিনুক, আমি এখন যাই মা, তোমরা তাহলে সাবধানে থাকো। জলে তো জল পিশাচ আছে বাজান, তুমি যেও না বাজান। আরে দূর বোকামে, আমি জেলের ছেলে, জেলে। আমার কি জলে ভয় পেলে চলবে? হ্যাঁ, চলি। বাজান, এটা তোমার গলায় পরে নাও, এটা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এটা তবে তুই রাখ মা, আমি চাই আমার মাটা সবসময় সুরক্ষিত থাক। আমি এবার চলি, সাবধানে থাকিস মা। আর কমলা, নিজের খেয়াল রাখিস। সেদিন রাতে ঘরের কোথাও খাবার পানি ছিল না। কমলা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ল। পানি, একটু পানি। আহ, আহ, বুকটা যেন ফেটে যাচ্ছে। ও পানি, পানি, একটু পানি। কি করে? ঘরে তো আজ একটু পানি নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। তোমার কোনো কষ্ট থাকবে না,
একটু সহ্য করো। ঝিনুক একটা মাটির কলসি নিয়ে কুয়োর কাছে গেল। সে পানি তুলল, যেই সে পিছনে ঘুরল তার ঘরে আসার জন্য, অমনি সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সেই তো তোমাকে আসতেই হলো। আর কত পালাবে তুমি আমার থেকে? তোমাকে আমি আমার রানী করে রাখবো। আমার কাছে চলে এসো। কে 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 তুমি? সামনে কেন আসছো না? কি চাই তোমার? ভারুণী নক্ষত্র, মেষ রাশি আর কর্কশ গোত্রের একটা মেয়ে চাই, যে মেয়ে কোটিতে একটা জন্ম নেয়। আর তুমি সেই মেয়ে। আমি তোমাকে পেলে আমি অমর হব। কে তুমি? আমার সামনে কেন আসছো না? আমি জল পিশাচ। আমাকে এই শুকনো ভূমিতে তুমি কি করে দেখবে? তবে আজ দুপুরে কুয়োর জলে তো দেখেছ। আমার কাছে চলে এসো, কখনো তোমার চোখের আড়াল হব না। জল বিশ্বাস, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। আর কত পালাবে তুমি? এবার তোমার আর রক্ষা নেই। তোমার বাজান সাগরে, আর তোমার ফুপুজান পানির অভাবে মরতে বসেছে। যদি দুজনকে মরতে দিতে না চাও, তবে কাল দুপুরে সূর্যগ্রহণের সময় তুমি সাগরে ডুব দিবে, নয়তো না না, তুমি ওদের কোনো ক্ষতি করবে না। শুনছো তুমি? সারা দাও। বুঝান ঠিক আছে তো? ঝিনুক পানির কলস নিয়ে ছুটে ঘরে চলে আসে। সে দেখতে পায় ঘরে আরো এক কলসি পানি আছে, যেটা সে দেখতেই পায়নি। ভয়ে ঝিনুক যেন কাঁপছিল। সে কমলাকে পানি পান করিয়ে সুস্থ করে তোলে। তারপর কি সব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। সকালে সূর্য ওঠে, পাখির ডাক শোনা যায়, কিন্তু ঝিনুকের ঘুম ভাঙল কমলার কান্নার শব্দে। ফুফুজান, ফুফুজান, তুমি এভাবে কেন কাঁদছো? ফুফুজান, কি হয়েছে? কি হয়েছে ফুফুজান? তোর বাজারের ট্রলার সাগরে ডুবে গেছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি। হায় হায়, এবার আমাদের কি হবে? কি করে জীবন কাটাবো আমরা? তোর কি হবে জিনু? ওই জল পিশাচ আমাদের পথে বসায় দিল। গ্রামের আর কত পরিবার শেষ হলে তো সে শান্ত হবে? কেন না ফুফুজান, বাজানের কিছু হবে না। আমি বাজানকে ফিরিয়ে আনবো। ওই পিশাচের থেকে আমি আমার প্রাণ দিয়ে হলেও আমার বাজানকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো আমি। যাস না, আমার কথা শোন জিনু, জিনু যাস না, জিনু। মেয়েটা কোথায় চলে গেল? ও যে জলে বড্ড ভয়।
এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। তুমি আর তোমার বাজান দুজনেই জলপিশাচের হাতে বন্দী। তুমি কি ভাবলে শিকারকে এমনি এমনি ছেড়ে দেব? তুমি আমাকে কথা দিয়েছো, তোমার কাজ আমাকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া। এমন ছলনা করো না। পিশাচরা জানে কেবল ছলনা। মা ঝিনুক, তুই এখানে কেন এসেছিস? তুই ফিরে যা, পালা মা, পালা। তোমাকে না নিয়ে আমি যাব না বাজার। চিরকাল পিতা তার বুক দিয়ে সন্তানকে রক্ষা করে, আজ সময় এসেছে তার বাজারের জন্য কিছু করে দেখাবে, নয়তো মানুষ কখনো তার পিতা মাতার বিপদের পাশে আসবে না। তোর গোটা জীবন পড়ে আছে, তুই চলে যা। পিতা হয়ে সন্তানকে রক্ষা করতে না পারলে আমার জীবন ব্যর্থ। সন্তানহীন পিতার কোনো মূল্য নেই। তার চেয়ে তুই চলে যা মা, যা। এজন্য মানুষকে আমার একদম পছন্দ নয়। এরা কোথাও চুপ করে শান্তি বজায় রাখতে পারে না। আজ তোরা আমার জন্য বলি হবি। দুইজনকে নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়, আর কখনো সুরজ কিংবা ঝিনুককে দেখা যায়নি।